স্টুডেন্টস, আজকে আমি তোমাদের করডাটা পর্বের অন্তর্গত যে শেষ অধিশ্রেণী ন্যাথোস্টোমাটা, সেই ন্যাথোস্টোমাটা এবং তার আভ্যন্তরীণ যেগুলো ছোট বিভাগগুলি রয়েছে সেই প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনা করব। আজকের বিভাগের সাথেই তোমাদের জীবের শ্রেণীবিন্যাস বিভাগটি শেষ হবে। প্রথমত ন্যাথোস্টোমাটা সম্পর্কে কিছু সাধারণ বৈশিষ্ট্য আমরা দেখে নিই। দেখো, ন্যাথোস্টোমাটা, ন্যাথোস কথাটা এসছে জ বা চোয়াল, যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ চোয়াল পরিবৃত মুখছিদ্র থাকে, অর্থাৎ মুখছিদ্রের উপর দিকে ঊর্ধ্ব চোয়াল, নিচের দিকে নিম্ন চোয়াল থাকে, এই দিয়ে পরিবৃত থাকে এদের মুখ, তার জন্য এদের ন্যাথোস্টোমাটা বলে। এই অধিশ্রেণীর যতগুলো প্রাণী রয়েছে সবারই এরকম দ্বিচোয়াল পরিবৃত মুখ। অস্থি নির্মিত কঙ্কালতন্ত্র থাকে দুটি, নাসারন্ধ্রের ছিদ্র বা বহির্নাসারন্ধ্র এদের ক্ষেত্রে দেখা যায়। এই হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটার বিভাগগুলি আমি আগের ভিডিও পর্বেই দেখিয়ে দিয়েছি, এখানে আর সেগুলো নিয়ে আলাদাভাবে শ্রেণীবিন্যাস কিছু দেখাবো না, সরাসরি আমি তাদের প্রত্যেকটি বিভাগ সম্পর্কে আলোচনাতে চলে যাব। তার আগে কয়েকটি প্রয়োজনীয় শব্দ যেগুলো আমি এই উপবিভাগগুলো বা ছোট ছোট যে অংশগুলো পড়াবো সেগুলোর মধ্যে পাবো, সেরকম কয়েকটি শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। প্রথম যে শব্দটি আসছে টেট্রাপড বা চতুষ্পদ, অর্থাৎ চতুষ্পদ অর্থাৎ চার পা যুক্ত, বা বর্তমানে যারা পা বিহীন কিন্তু তাদের পূর্বপুরুষ চার পা যুক্ত ছিল, এরকম প্রাণীদেরকে টেট্রাপড বা চতুষ্পদ বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে অ্যামনিওটা। অ্যামনিওটা অর্থাৎ যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে অ্যামনিয়ন গঠিত হয় তাদেরকে বলা হয় অ্যামনিওটা। অপরদিকে অ্যানামনিওটা এর উল্টো, অর্থাৎ যে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণে অ্যামনিয়ন গঠিত হয় না তাদেরকে বলা হয় অ্যানামনিওটা। অর্থাৎ ভ্রূণ গঠনের সময় অ্যামনিয়ন গঠন হবে, আর এক্ষেত্রে অ্যামনিয়ন গঠন হবে না। একটোথার্মিক বা এর আরেক নাম হলো পয়কিলোথার্মিক, অর্থাৎ এই সমস্ত প্রাণীদের দেহের উষ্ণতা বাইরের যে পরিবেশের তাপমাত্রা, বাইরের পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বাইরের পরিবেশের তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় এদের দেহের তাপমাত্রা, আবার বাইরের পরিবেশের তাপমাত্রা হ্রাস পেলে দেহের তাপমাত্রাও হ্রাস পায়। এদেরকে একটোথার্মিক বা পয়কিলোথার্মিক বলা হয়ে থাকে। অপরদিকে আরেকটি হলো এন্ডোথার্মিক বা হোমিওথার্মাল প্রাণী। দেহের উষ্ণতা শারীরবৃত্তীয় কাজের দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ পরিবেশের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা পরিবেশের বা বাহ্যিক তাপমাত্রার উপরে নির্ভর করে এই সমস্ত প্রাণীদের দেহের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় না। দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের দ্বারা যেহেতু তাপ নিয়ন্ত্রিত হয়, এদেরকে এন্ডোথার্মিক বা হোমিওথার্মিক বলা হয়ে থাকে। একটোথার্মিকের মধ্যে যেরকম সাপ ব্যাঙ আছে, এন্ডোথার্মিকের মধ্যে মানুষ, বাঘ, সিংহ এগুলো এসে থাকে। এবার আমরা অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার অন্তর্গত দুটো শ্রেণী সম্পর্কে জেনে নেব। প্রথমে যেটা আসছি সেটা হচ্ছে ইলাস্মোব্রাঙ্কি বা যেটাকে আমরা বলে থাকি কন্ড্রিকথিস। কন্ড্রিকথিসের যদি সাধারণ বৈশিষ্ট্যগুলো দেখি, সেখানে দেখতে পাবো যে এদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত, দেহে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ থাকে, এদের দেহে যে মুখছিদ্র সেটা অঙ্কীয় তলে মুখছিদ্র থাকে, অর্থাৎ নিচের দিকটাতে করে মুখছিদ্র থাকে, সামনের দিকে সম্পূর্ণ থাকে না, নিচের দিকে করে থাকে। অপারকুলাম বা কানকো এদের কিন্তু থাকে না, ফুলকা থাকে উন্মুক্ত, মানে ওপেন ফুলকা। এই কন্ড্রিকথিসে ফুলকা ওপেন হয়। পাখনা রশ্মি তরুণাস্থি নির্মিত হয়ে থাকে, পটকা থাকে না এদের দেহে। লেজ হয় হেটেরোসার্কাল প্রকৃতির। হেটেরোসার্কাল প্রকৃতি বলতে বোঝায় লেজটা
আংশিক বাঁকা হয়। দেখো এবার যেটাতে আসবো সেটা হচ্ছে টেলিওস্টোমি বা কি অস্টিকথিস। অস্টিকথিসের ক্ষেত্রে দেখতে গেলে ওই বৈশিষ্ট্যগুলোরই ঠিক উল্টো বৈশিষ্ট্য এখানে সাধারণত পাবো। অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, ওখানে ছিল দেখো তরুণাস্থি নির্মিত। এগুলো তোমরা পার্থক্য হিসেবেও ব্যবহার করতে পারবে, এগুলো দেওয়া হয়। এদের দেহে আনুবীক্ষণিক প্ল্যাকয়েড আঁশ থাকে কন্ড্রিকথিসে। অস্টিকথিসে দেখো রয়েছে আঁশ সাইক্লয়েড, টিনয়েড বা গ্যানয়েড প্রকৃতির। মুখছিদ্র থাকে এদের ক্ষেত্রে মাথার সামনের দিকে, যেরকম রুই মাছের ক্ষেত্রে আমরা দেখি মাথার সামনের দিকে থাকে মুখছিদ্র, কিন্তু হাঙরের থাকে নিচের দিকে। হাঙরের চিত্র দেখলে তোমরা দেখতে পাবে। এখানে ফুলকা থাকে না কন্ড্রিকথিসে, সেখানে অস্টিকথিসের ক্ষেত্রে ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে। এই একটু বলতে ভুল হলো, কানকো থাকে না, ফুলকা খোলা থাকে, আর এদের ক্ষেত্রে ফুলকা কানকো দিয়ে ঢাকা থাকে। পাখনা রশ্মি এদের ক্ষেত্রে হয় অস্থি নির্মিত, পটকা থাকে, লেজ হোমোসার্কাল বা ডাইফিসার্কাল প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ লেজের প্রান্তীয় ভাগটা কিন্তু দুটো ইকুয়াল একটা গঠন সৃষ্টি করে। প্রথম ক্ষেত্রে উদাহরণ হাঙর, শঙ্কর মাছ। দ্বিতীয় ক্ষেত্রে রুই মাছ, কাতলা মাছ, মাগুর মাছ ইত্যাদি মাছগুলো হয়ে থাকে। এখানে সব সাধারণ নাম আমি ব্যবহার করেছি, প্রত্যেকে বইয়ে যেগুলো বিজ্ঞানসম্মত নাম আছে সেগুলো পড়বে, কেননা তোমাদেরকে উদাহরণে কিন্তু বিজ্ঞানসম্মত নামই লিখতে হবে সাধারণ নামের সাথে। এবার আমরা দেখে নেব পরবর্তী দুটো শ্রেণী। এরপরে যে দুটো শ্রেণী আছে সে দুটো রয়েছে অ্যামফিবিয়া আর রেপটিলিয়া। অ্যামফিবিয়ার যদি বৈশিষ্ট্যগুলো দেখি, পূর্ণাঙ্গ অবস্থায় স্থলচর। আবার যদি আমরা এদের লার্ভা দশা দেখি সেটা হচ্ছে জলচর। এই কারণে এদের উভচর বলা হয়ে থাকে। ত্বক হয় গ্রন্থিময়, নগ্ন ত্বক, ভেজা ধরনের ত্বক হয় এবং আঁশবিহীন। লার্ভা দশায় বহিঃফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায়, আর পূর্ণাঙ্গ দশায় ফুসফুস ত্বক দ্বারা শ্বাসঅঙ্গ। ত্বক হচ্ছে এদের শ্বাসঅঙ্গ। হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে, 2টি অলিন্দ এবং 1টি নিলয়। প্রাণীগুলো একটোথার্মিক প্রাণী। আমি কিছুক্ষণ আগে একটোথার্মিক এন্ডোথার্মিক কি আমি বুঝিয়েছি। একটোথার্মিক প্রাণী, মাথার দুদিকে 2টি কানের পর্দা বা টিম্প্যানাম থাকে। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে কি কুনো ব্যাং, স্যালামান্ডার, ইকথিওফিস ইত্যাদি। সোনা ব্যাং, অসংখ্য রয়েছে সেগুলো। রেপটিলিয়ার যদি বৈশিষ্ট্য দেখি, শুষ্ক ত্বক। ত্বক আবার এদের আঁশে ঢাকা থাকে, যে আঁশে ঢাকা থাকে সেটা হলো এপিডার্মাল আঁশ। গমনাঙ্গ 2 জোড়া পা হয়, ব্যতিক্রম হচ্ছে সাপ। পায়ে 5টি করে নখযুক্ত আঙুল থাকে। হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। এবার 3টি প্রকোষ্ঠের মধ্যে 2টি অলিন্দ থাকে পূর্ণ বিভক্ত, এবং 1টি নিলয়, সেটা কিন্তু আংশিক বিভক্ত থাকে। ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমিরের ক্ষেত্রে 4টি প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ 2টি অলিন্দ 2টি নিলয়। স্থলচর প্রাণী হয়, চতুষ্পদী বা টেট্রাপড। আর একটোথার্মিক, 2 দিকে 2টি কানের পর্দা থাকে। এক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম হচ্ছে সাপ। এদের অ্যামনিয়ন গঠিত হয়, অর্থাৎ অ্যামনিওটিক পর্দার মাধ্যমে এদের ভ্রূণ গঠন হয়ে থাকে। উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে গিরগিটি, গোখরো সাপ, কচ্ছপ ইত্যাদি। এবার আমরা অধিশ্রেণী ন্যাথোস্টোমাটার অন্তর্গত আরেকটি শ্রেণী অ্যাভিস বা পক্ষী শ্রেণী সম্পর্কে আমরা জেনে নেব। দেখো পক্ষী শ্রেণীর মুখ্য বৈশিষ্ট্যগুলো তোমরা জানো, এগুলো যেহেতু একেবারেই পরিচিত প্রাণী, তাও একটু দেখে নেওয়া যাক। দেহ সম্পূর্ণ পালকে আবৃত থাকে। তোমরা পায়রার ক্ষেত্রে পড়েছো মাধ্যমিকেই যে 2 ধরনের পালক দিয়ে আবৃত থাকে, রেমিজেস এবং রেক্ট্রিসেস। চোয়ালে এদের দাঁত থাকে না, এটাও তোমরা পড়েছো, বিশেষ ধরনের অভিযোজন দেহ হালকা হওয়ার জন্য। মুখছিদ্র চঞ্চু দিয়ে আবৃত থাকে।
সামনের পা দুটি ডানায় পরিণত হয়, অর্থাৎ অগ্রপদ ডানায় পরিণত হয়, এটাও তোমরা জানো, যার মাধ্যমে এরা উড়ে থাকে। দেহ মাকু আকৃতির হয়, অর্থাৎ দুটো প্রান্ত সূচালো হয়ে যায় এবং মধ্যেখানের অংশ ফোলা, যাতে বায়ু তাড়াতাড়ি কেটে বেরোতে পারে। অস্থিগুলি হয় বায়ুপূর্ণ এবং হালকা প্রকৃতির। এন্ডোথার্মিক, হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, অর্থাৎ এখান থেকেই কিন্তু হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ শুরু হয়ে গেল, 2টি অলিন্দ এবং 2টি নিলয়। শুধুমাত্র রাইট সিস্টেমিক আর্টস থাকে। দেহের বায়ুথলি শ্বসনে সাহায্য করে, অর্থাৎ দেহে যে বায়ুথলি তাদের দেহকে হালকা করার জন্য বা ওড়ার ক্ষেত্রে সুবিধার জন্য থাকে, সেই বায়ুথলি এদেরকে শ্বসন কার্যেও সাহায্য করে থাকে ওড়ার সময়। মলাশয়, মূত্রাশয় ইত্যাদি অংশগুলো থাকে না। সিরিংস নামক স্বরযন্ত্র থাকে, যার মধ্যে থেকে এরা স্বর উৎপন্ন করতে পারে। উদাহরণ হিসেবে কাক, পায়রা, ময়ূর বা অন্যান্য যে সমস্ত পাখি রয়েছে সবই নিতে পারো, তবে তোমাদেরকে কিন্তু সমস্তগুলোরই বিজ্ঞানসম্মত নাম করতে হবে। এবার আমরা অধিশ্রেণীর ন্যাথোস্টোমাটার অন্তর্গত সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট শ্রেণীটি সম্পর্কে পড়ব, সেটা হচ্ছে ম্যামালিয়া বা স্তন্যপায়ী। দেখো, ম্যামালিয়ার বৈশিষ্ট্যগুলি দেখতে গেলে প্রথমে ম্যামালিয়া এসেছে ম্যামি থেকে। ম্যামি অর্থাৎ স্তন গ্রন্থি বোঝায়, অর্থাৎ এই শ্রেণীর যে সমস্ত প্রাণী তাদের দেহে স্তন গ্রন্থি গঠিত হয়, তাই এদের ম্যামালিয়া বা স্তন্যপায়ী বলে। এদের সম্পূর্ণ দেহ লোম দিয়ে আবৃত থাকে। বহিঃকর্ণ বা কর্ণছত্র যেটাকে আমরা বলে থাকি বা পিনা গঠিত হয়। স্নায়ুতন্ত্র হচ্ছে উন্নত প্রকৃতির, সেরিব্রাল হেমিস্ফিয়ার এবং সেরিবেলাম থাকে। বক্ষগহ্বর এবং উদরগহ্বরের মধ্যে ডায়াফ্রাম বা যেটাকে আমরা মধ্যচ্ছদা বলে থাকি সেটা গঠিত হয়। এদের হৃৎপিণ্ডেও পাখিদের মতো 4টি প্রকোষ্ঠযুক্ত, অর্থাৎ 2টি অলিন্দ থাকে, আবার থাকে 2টি নিলয়। আরবিসি বা লোহিত রক্তকণিকা এদের ক্ষেত্রে হয় নিউক্লিয়াসবিহীন, শুধু উটের ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত হয়, তার জন্য একে ব্যতিক্রমী বলা হয়েছে। এটা তোমরা ক্লাস 10-এ অভিযোজন চ্যাপ্টারের মধ্যেই এটা তোমরা পড়েছো। প্রাণীগুলি হয় এন্ডোথার্মিক প্রাণী, লেফট সিস্টেমিক এওরটা গঠিত হয়। এদের ত্বকে সুইট এবং সিবেসিয়াস গ্ল্যান্ড থাকে। সুইট এবং সিবেসিয়াস, সুইট অর্থাৎ ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্ল্যান্ড অর্থাৎ তৈলগ্রন্থি। ঘর্ম এবং তৈলগ্রন্থি থাকে, যেগুলো এদের ত্বককে শুষ্ক হয়ে যেতে দেয় না। গ্রীবাতে 7টি কশেরুকা থাকে। সম্পূর্ণভাবেই অন্তর্নিষেক ঘটে এদের, অর্থাৎ দেহের ভেতরেই নিষেক প্রক্রিয়া সংগঠিত হয় এবং পুরুষ প্রাণীর সুগঠিত পেনিস থাকে। উদাহরণ হিসেবে নিতে গেলে এগুলো তো আর কিছু বলার নেই, মানুষ, বাঘ, সিংহ, ছাগল, গিবন যা নেবে এগুলো সবই হচ্ছে ম্যামালিয়ার অন্তর্ভুক্ত। এবার আমরা স্তন্যপায়ীদের শ্রেণী বিভাগগুলো আমরা একটু দেখে নিই। দেখো, ম্যামালিয়া ক্ষেত্রে যদি আমরা দেখি, এই শ্রেণীর মূলত 2টো উপশ্রেণী বা সাবক্লাস রয়েছে। একটা হলো প্রোটোথেরিয়া আর একটা হলো থেরিয়া। প্রোটোথেরিয়া আর হলো থেরিয়া। থেরিয়ার মধ্যে আবার 2টো ইনফ্রাক্লাস রয়েছে বা ইনফ্রাশ্রেণী যাকে আমরা বলে থাকি, সেটা হলো মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। তাহলে কি কি পেলাম? সাবক্লাস 2টো, প্রোটোথেরিয়া, থেরিয়া। থেরিয়ার মধ্যে 2টো ইনফ্রাক্লাস, মেটাথেরিয়া এবং ইউথেরিয়া। এবার আমরা এদের কিছু বৈশিষ্ট্য পড়ে নেব। প্রথমে দেখে নেব সাবক্লাস প্রোটোথেরিয়া। দেখো, প্রোটোথেরিয়ার ক্ষেত্রে এরা অন্ডজ প্রাণী হয়ে থাকে, ওভিপেরাস, অর্থাৎ বাচ্চা প্রসব করতে পারে না। এদের দেহে স্তন গ্রন্থি তো থাকে, তবে সেই স্তন গ্রন্থিতে স্তন বৃন্ত গঠিত হয় না। মুখে দাঁত থাকে না, তবে চঞ্চু থাকে।
আশা করি এই বৈশিষ্ট্যটা থেকে তোমরা বুঝতে পারছো কিছুটা পাখির মতো বৈশিষ্ট্য হয়ে গেল। দেহে অবসারণী বা ক্লোয়েকা থাকছে, দেহে কোনো প্লাজেন্টা গঠিত হচ্ছে না। এক্সাম্পল হংসচঞ্চু। এবার আমরা জেনে নেব ম্যামালিয়া শ্রেণীর অন্তর্গত যে উপশ্রেণী থেরিয়া রয়েছে তার অন্তর্ভুক্ত ইনফ্রাশ্রেণী মেটাথেরিয়া সম্পর্কে। দেখো, মেটাথেরিয়াদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের অপরিণত শাবক প্রসব করে, অর্থাৎ শাবক যে প্রসব হয় সে পরিণত হয় না, জন্মের পূর্বে সে পরিণত হয় না, জন্মের পরে ধীরে ধীরে সে পরিণত হয়ে ওঠে। ইয়কশ্যাক প্লাজেন্টা গঠিত হয়। স্ত্রী দেহে মার্সুপিয়াম নামে এক ধরনের শাবক প্রতিপালন করার জন্য থলি থাকে উদর গহ্বরে। তোমরা যদি ক্যাঙ্গারু দেখে থাকবে তার মধ্যে সেই বাচ্চাগুলোকে বসিয়ে রাখে। সেই শাবক পালনকারী যে থলি উদরের, সেই অংশেই শিশুগুলো থাকে। উদাহরণ হিসেবে নিতে পারো ক্যাঙ্গারু। এবার হচ্ছে ইনফ্রাক্লাস ইউথেরিয়া। এদের প্লাজেন্টা হয় উন্নত প্রকৃতির, সরাসরি এরা পরিণত শাবক জন্ম দিতে সক্ষম। এদের স্তন গ্রন্থি হয় সব থেকে উন্নত এবং স্তন গ্রন্থিতে স্তন বৃন্ত গঠিত হয়, যেটা আমরা প্রোটোথেরিয়ায় দেখেছিলাম গঠিত হয় না। পুরুষ দেহে স্ক্রোটাম নামে এক ধরনের উদর গহ্বরে থলি থাকে। সেই থলিতে শুক্রাশয় অবস্থান করে, যেখানে শুক্রাণু উৎপাদিত হয়। উদাহরণ হিসেবে কি নেওয়া যেতে পারে? গিবন, বাঘ ইত্যাদি। এর সাথে সাথে প্রাণী শ্রেণীবিন্যাসটাও তোমাদের শেষ হয়ে গেল। তবে এই শ্রেণীবিন্যাস বা জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টারটি শেষ হতে আরও একদিন সময় লাগবে, আরও কিছু টুকরো বিষয় এবং তার সাথে শ্রেণীবিন্যাসের মাধ্যমে যে জীবগুলোকে পেলাম সেই জীব বৈচিত্র্যগুলোকে বিভিন্ন সংরক্ষণের স্থান সম্পর্কে আমরা সেই ভিডিওতে জানব। এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এই ভিডিওর বিভিন্ন অংশ পড়ার পরে তোমরা নতুন কোনো প্রশ্ন পেয়ে থাকো, মনে কোনো প্রশ্ন জেগে থাকে, কমেন্ট সেকশানে জানাতে পারো। আমি অবশ্যই সেই প্রশ্নের সমাধান আবার করে দেব। আজ তাহলে এই পর্যন্তই।